বর্তমানে এসএসসির খাতা দেখছে শিক্ষকরা। টোটাল 4টা বিষয় যদি শিক্ষক পরীক্ষার খাতায় পায় তাহলে সে পর্যাপ্ত নাম্বার তোমাকে দিবে। দেখো তোমার এই 4টে বিষয় পরীক্ষার খাতায় ছিল কিনা। অবশ্যই সঠিক উত্তর তো থাকবে 4টে বিষয়ের মধ্যে একটা, বাকি 3টা বিষয় অবশ্যই অনেক শিক্ষার্থী রাখে না পরীক্ষার খাতায়, যার কারণে দেখা যায় যে নাম্বার পাওয়ার ক্ষেত্রেও শিক্ষার্থীরা যথেষ্ট পরিমাণে কম পায় এবং শিক্ষকও সেখানে কৃপণতা করে। ঠিক আছে, তো চলো আমি তোমাদেরকে পুরো বিষয়টা এক্সপ্লেন করি। এটা একটা নমুনা খাতা, আগেই বলে রাখছি, কারণ কখনোই শিক্ষা মন্ত্রণালয়ের যে তোমাদের যে পরীক্ষার খাতা, এটা দেখানোর কোনো নিয়ম নেই এবং এটি সম্পূর্ণ অবৈধ এবং অনৈতিক। আমরা কখনোই তোমাদের পরীক্ষার খাতা দেখাতে পারবো না। জাস্ট আমি বোঝানোর সুবিধার্থে একটা নমুনা খাতা থেকে তোমাদেরকে বিষয়গুলো উপস্থাপন করছি। এটা একটা বোর্ড পরীক্ষার খাতায়, তবে অনেক আগে, প্রায় 2015 বা 2020-এর দিকের খাতা এগুলো। তো চলো তোমাদেরকে আমি একটু দেখাই যে কিভাবে কি করছে তারা, কিভাবে একজন শিক্ষক পরীক্ষার খাতাগুলো মূল্যায়ন করছে। ফার্স্ট অফ অল যেটা দরকার শিক্ষকের অবশ্যই পরীক্ষার খাতা, সেটা হচ্ছে সঠিক উত্তর। অবশ্যই তুমি সৃজনশীল লিখছো, তুমি ইংরেজি লিখছো, যাই লিখছো না কেন তুমি সঠিক উত্তর লিখছো কিনা এটা অনেক ইম্পর্টেন্ট। যদি তুমি সঠিক উত্তর লেখো সেখানে তোমার মার্ক পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, মানে সর্বোচ্চ নম্বর তুমি পেতে পারো। বিশেষ করে গণিতের ক্ষেত্রে, আমি যদি গণিত নিয়ে একটু কথা বলতে চাই এই পয়েন্টে এসে, গণিতে যদি একটা সৃজনশীল তুমি লেখো, ক লিখো, খ লিখো, গ লিখো, গণিতে তো 3টা হয় টোটাল, ক খ গ, এই 3টা পয়েন্ট যদি তুমি লিখো এবং যদি সেটা সঠিক হয়, তাহলে এখানে আর কোনো এই যে বাকি যে 3টা বিষয় এটা খুব গুরুত্বপূর্ণ না, কারণ তাহলে তুমি গণিতে 10-এ 10 পাবা। গণিতের ব্যাপারটা কেমন, শিক্ষক সেখানে নাম্বার কাটতে পারে না। শিক্ষক কথা হচ্ছে যদি শিক্ষার্থী হাতে লাগে খারাপ হয়, শিক্ষক যদি অনেক ঝামেলাও করে না কেন, বাট যদি তার অ্যান্সার সঠিক হয়, সে যদি পরিপূর্ণভাবে সবকিছু লিখে থাকে, সে মার্ক পাবে এবং 10-এ 10 পাবে। সৃজনশীলে 10-এ 10 পাবা, 60টা সৃজনশীলে 70 পাবা, এবং অনেক শিক্ষার্থী তা পেয়েছেও, অনেক শিক্ষার্থী তা পেয়েছে। কিন্তু সঠিক উত্তরের পাশাপাশি তোমাকে আরো 2-3টে বিষয় কাজ করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে তোমার পরীক্ষার খাতায় পরিষ্কার পরিচ্ছন্নতা। যেটা শিক্ষক, দেখো একজন শিক্ষক, যেমন তুমি যদি একজন টিচার হও, তোমার কিন্তু মনে হবে যে আমি খাতাগুলো যে দেখছি সেগুলো যেন স্পষ্ট, লেখাগুলো স্পষ্ট হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এখন এই জায়গায় আমরা অনেকেই খাতা এমন ভাবে লিখি, ধরো না যে আমি তোমাকে কিছু কিছু খাতা দেখাই, এই যে ও লিখেছে, এই খাতাগুলো কিন্তু খুব বেশি স্পষ্ট না, শিক্ষকের পড়তে যথেষ্ট কষ্ট হবে। এইখানে এই প্রশ্নটা যে লিখেছে, দেখো তুমি এখানে এতখানি ফাঁকা দিছে, আবার এখানে এতখানি ফাঁকা দিছে। এতখানি ফাঁকা দিলে এভাবে যদি লেখে, শিক্ষক কিভাবে ওকে নাম্বার দিবে এটা শিক্ষকই ভালো জানে। তো দেখা যায় সেখানে শিক্ষার্থী নাম্বার কম পাইতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক ইম্পর্টেন্ট। তবে বেশি শেষের দিকে সৃজনশীল গুলোর ক্ষেত্রে একটু ঝামেলা হয়, এটা আমি বিশ্বাস করি। তবে তোমাকে যেটা করতে হবে, স্পষ্ট লিখতে হবে, এবং হাতে লাগা খারাপ হইতে পারে কিন্তু কাটাকাটি করা, অনেকে দেখা যায় যে অতিরিক্ত কাটাকাটি করো, অতিরিক্ত জ্ঞান, মানে একটু ফাঁকা রেখে যদি প্রশ্নটা লেখো খুবই ভালো হয়। মানে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা, একটু সৌন্দর্য যদি মেনটেন করো, হাতে লাগা খারাপ হলো, দেখা গেলো যে তুমি একটু ফাঁকা ফাঁকা করে লিখছো, এই বিষয়গুলো যদি তোমার খাতার মধ্যে থেকে থাকে, সেখানেও শিক্ষক নাম্বার তোমাদেরকে দিবে। এই পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে, তার পজিটিভ মুভমেন্ট থাকার কারণে দেখা যায় গণমার্কের একটা প্রশ্ন তুমি একটু ফাঁকা লিখে রেখেছো এবং লেখাগুলো বোঝা যাচ্ছে স্পষ্ট, আছে কাটাকাটি তেমন করনি, হয়তো বা একটু হাতের লেখা খারাপ হয়েছে, বাট শিক্ষক সেখানে তোমার যেটা পাওয়ার যোগ্য তার থেকে একটু বেশি দিচ্ছে। দেন 3 নম্বরে যে পয়েন্টটা, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবার কিন্তু সব সৃজনশীল কমন পড়ে না, কারো কমন পড়ে, কারো পড়ে না। এক্ষেত্রে তোমাদেরকে যেটা করণীয় সেটা হচ্ছে গঠনমূলক লেখা, বইভিত্তিক লেখা। তুমি যদি তোমার একটা প্রশ্ন কমন না পড়ো, ধরো যে এই যে 2 নম্বরের প্রশ্ন, ক কমন পড়ছে, খ পড়ছে, আর গ পড়ে নাই, গ পড়ে না, আমার ঘ কমন পড়ে না, উদ্দীপক আমি পারি না, আমি আমার যা ইচ্ছে তাই উদ্দীপক লিখে দিলাম, এটা লিখে দিলাম, ওটা লিখে দিলাম। শিক্ষক, দেখো শিক্ষক তোমার গুরু, মানে শিক্ষক মানে শিক্ষকই, তুমি বুঝছো কিন্তু সে তুমি কি লিখছো, বই দিয়ে কি লিখছো, শিক্ষক প্রথম লাইন 2 লাইন পড়লেই তোমার ইন্টেনশন শিক্ষক বুঝতে পারে। তো কখনোই শিক্ষক দেখা যায় তোমার উল্টাপাল্টা জায়গায় শিক্ষক কখনো মার্কিং করবে না, এবং দেখা যায় গঠনমূলক তুমি না লিখলে বা বইয়ের তথ্য না লিখলে তোমাকে সেখানে নাম্বার দিবে না। এই যে স্টুডেন্টটা লিখেছে দেখতে পাচ্ছ, ও কিন্তু নিয়মগুলো অনুসরণ করছে, যে একটু ফাঁকা দিয়েছে। এটা একটা আদর্শ সৃজনশীল খাতা যদি বলতে চাই, এটা একটা আদর্শ সৃজনশীল লেখার নিয়ম। দেখতে পাচ্ছ, ক লিখেছে ফাঁকা দিয়েছে, খ লিখেছে ফাঁকা দিয়েছে, গ লিখেছে একটা প্যারা দিয়েছে, দেন 2টা প্যারা, দেন 3টা প্যারা, এভাবে লিখেছে। এইখানে ওর 10-এর 10 পাওয়ার যোগ্য, কম বেশি হতো, অ্যান্সার ভুল হলে তখন আলাদা একটা ব্যাপার। এবং এই যে আন্ডারলাইন করে দিয়েছে, এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো নিয়মের মধ্যে পড়ে। এবং গঠনমূলক লেখা থাকলে, ধরুন যে ভুল প্রশ্ন তুমি লিখছো, তোমার প্রশ্ন কমন পড়ে না, কিন্তু তাও তুমি যা লিখছো বইয়ের তথ্যগুলো লেখো, বইয়ের কথাগুলো যদি তুমি লিখে আসো, সেখানে শিক্ষক নাম্বার দিবে। এখন অনেকে দেখা যায় আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে লিখে আসছো, সেগুলোতে শিক্ষক কখনোই মার্ক দিবে না, বা দিলেও
শেষের দিকে এসে যখন তারা নাম্বারগুলো যোগ করবে যে তুমি কত কত পাইছো, যদি শেষের দিকে এসে নাম্বার দেখে যে 1-2 মার্কের কারণে ফেল করছো, তখন ওই পয়েন্টে গিয়ে তারা কিছু নাম্বার দিতে পারে, আবার নাও দিতে পারে। ম্যাক্সিমাম শিক্ষক যে নাম্বার আবার দেয়, আবার অনেক শিক্ষক আছে যে একবার খাতা দেখছে, ওখানে আর দ্বিতীয়বার মূল্যায়ন কখনো শিক্ষক করে না। আর 4 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে লেখার পরিধি। দেখো তুমি কতটুকু কি লিখছো এই জিনিসের উপর শিক্ষক নাম্বার প্রদান করে। অনেকে বলতে পারে যে তুমি অল্প লিখলেও নাম্বার পাবা, এগুলো ভুল। কেননা দেখো 1 মার্কের জন্য তুমি এইটুকু লিখছো পারফেক্ট, 2 মার্কের জন্য এইটুকু লিখছো একটু কম হয়ে গেছে, আরেকটু লিখলে ভালো হইতো। বাট যদি তোমার এইটুকুর মধ্যে অ্যান্সার হয়ে যায় তাহলে ঠিক আছে, এইটুকুর মধ্যে যদি তুমি অ্যান্সার দিতে পারো। আর 3 নম্বর লেখার ক্ষেত্রে তোমাকে কিন্তু বলা হয় না যে এখান থেকে কিন্তু অনেকখানি তুমি লিখে চাইলে 1 পৃষ্ঠা লিখতে পারতা, কিন্তু ওইখানে পয়েন্টগুলো লেখার কারণে এখানে অনেকগুলো পয়েন্টও লিখেছে, যার কারণে ও পুরো এখানে পুরো জায়গাটুকু নিছে, সেক্ষেত্রে পারফেক্ট আছে। এখন তুমি যদি 3 নম্বরটা খুব অল্প এইটুকু লিখো, জাস্ট এইটুকু লিখো, কখনোই তোমাকে গ নম্বরে 3 মার্ক এখানে এইটুকু লেখার কারণে দিবে না। তোমাকে 3 মার্ক আদায় করার জন্য পর্যাপ্ত সময় দিচ্ছে পরীক্ষা কেন্দ্র, 7-8 মিনিট করে সময় দিচ্ছে বা 5-6 মিনিট সময় দিচ্ছে। 5-6 মিনিট তুমি যদি একটা পেজ না লিখতে পারো সেখানে তুমি নাম্বার পাবা না। এবং ঘ নম্বর লেখার ক্ষেত্রে তোমাকে মিনিমাম 1 পেজ থেকে 1.5 পেজ লিখতে হবে। যদি তুমি 1 পেজের মধ্যে অ্যান্সারটা দিতে পারো সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে, তাহলে ঠিক আছে। বাট কোনো কোনো ক্ষেত্রে 1.5 পেজও লেখা লাগতে পারে যদি তোমার অ্যান্সারটা উপস্থাপন করতে হয় এবং শিক্ষকের পরিধির বিষয়টা লক্ষ্য করে, শিক্ষকের মন মাইন্ড সেভাবে সেট হয়ে যায়। এবং তোমাদের বন্ধু বান্ধবী সেটা সেট করছে, কেউ দেখছে যে অনেক সুন্দরভাবে পরীক্ষার খাতা 1.5 পেজ লিখেছে, তখন দেখা যায় শিক্ষকের মাথার মধ্যে রয়ে গেছে যে 1.5 পেজ লিখলে শিক্ষক ফুল মার্ক দিচ্ছে শিক্ষক সেখানে। তো যখন তুমি সেখানে হাফ লিখছো, সেখানে কম লিখছো, শিক্ষক কিন্তু সেখানে মার্কটা পুরোটা দিবে না শিক্ষক। এইটা হচ্ছে মূল কথা। সো এই 4টা বিষয় তোমাদের পরীক্ষার খাতা থাকলে শিক্ষক সেখানে ফুল মার্কটা তোমাদেরকে দেওয়ার ট্রাই করছে। এবং এখানে একটা কথা বলে রাখি আমি, শিক্ষকের ইন্টেনশন হচ্ছে তোমাদেরকে ফুল মার্ক দেওয়ারই। বাট তোমরা যদি পর্যাপ্ত না লিখে আসো সেখানে, বা যদি নিয়মকানুন ফলো না করো, যদি সঠিক উত্তর না লেখো, তখন শিক্ষক সেখানে গিয়ে একটা বিলম্বনার শিকার হয় এবং তখন শিক্ষক কি করবে বুঝতে পারছে না, তখন তার নিজের মতো করে মূল্যায়ন করে। তো অতিরিক্ত আমি তোমাদেরকে বলবো পড়ালেখার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে চেষ্টা করবা এই বিষয়গুলো যেগুলো সামনে পরীক্ষা সেগুলোতে কার্যকর করার। এবং এই বিষয়গুলো আমরা কিন্তু এর আগেও বলেছি, বাট আমি আপাতত খাতা দেখা নিয়ে এই টপিকগুলো আলোচনা করলাম যে শিক্ষক এইভাবে খাতাগুলো তোমাদের দেখছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।